তো আজকে আমরা শুরু করব থার্মোমিটার চ্যাপ্টার এবং আজকে আমরা বেসিক্যালি প্রাথমিক দিক থেকে ডিসকাস করব, কারণ তোমরা আগের ক্লাসে যখন পড়ে আসছিলে সেই দেখবে সেলসিয়াস থার্মোমিটার হতো, হ্যাঁ, তারপর ফারেনহাইট ছিল, তারপর কেলভিন ছিল, হ্যাঁ। আজকে আমরা শিখবো যে ওই থার্মোমিটারগুলো কীভাবে তৈরি করা হয়েছে, মানে হঠাৎ করে ইচ্ছা হলো তৈরি করে ফেললাম এমন তো নয় ব্যাপারটা। অ্যাকচুয়ালি এর পিছনে একটা বিশাল বড় একটা কাহিনী আছে। কি সাপোজ ধরো আমি আছি, আমি টিচার, আমি তোমাদের স্যার, ঠিক আছে, আমি আছি, এ এসে বললো আজকে আমাদের পাড়ায় সব থেকে বেশি গরম পড়ছে, বললো। তুমি বললে না না, তোর থেকে আমাদের পাড়ায় আরও বেশি। আমি কিন্তু কনফিউশনে পড়ে যাবো, আমি এরটাকে ঠিক ভাববো না তোমার থেকে ঠিক ভাববো। তাহলে এ সমস্যা দূর করার জন্য কী করা উচিত বলো তো? যদি তোমরা একটা সংখ্যা দিয়ে বুঝাও, তুমি এসে বললে আমার পাড়ায় এখন 40 ডিগ্রি চলছে, সে বললো আমার পাড়ায় সে 42 চলছে, তাহলে আমি বুঝে যাবো ওরটা তোমার থেকেও বেশি। তার মানে পার্টিকুলার এই সমস্যা সমাধানের জন্য একটা নাম্বার দরকার, একটা সংখ্যা। একদম এই পার্টিকুলার প্রবলেমের জন্যই সেলসিয়াস আর কি, যার নামে সেলসিয়াস থার্মোমিটার চলে আর কি, ওগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকে যে যার সায়েন্টিস্টদের মানে নিজেদের নামে রাখে আর কি, বুঝতে পারছো? আমি করলে আমার নামে রাখতাম ডেফিনেটলি, ঠিক আছে, তুমি করলে তোমার নামে রাখতো পন্ডা থার্মোমিটার, ডেফিনেটলি এটা হয়। এটা অ্যাকচুয়ালি মানে যে যার ব্যক্তিগত রিসার্চ তো নিজের নামেই রাখে, সে খুব অসুবিধা নেই। আমাদের তো মেন হচ্ছে বিষয়টা নিয়ে ভাবা, ঠিক তো? ও কি করছে, ও এমন একটা স্কেলের কথা ভাবছে যার সব থেকে মিনিমাম টেম্পারেচার হবে সেই টেম্পারেচারটা যেখানে জল জমে বরফ হয় বা বরফ গলে জল হয়। হ্যাঁ, এবার তোমার মনে প্রশ্ন হতে পারে হঠাৎ করে এত কিছু থাকতে জল নিল কেন? জল ছাড়া আরও অন্য কিছু নিতে পারতো, তেল ছিল, তারপর গ্লিসারিন ছিল, আরও কত কিছু ছিল, কত রকম লিকুইড পাওয়া যায়, ঠিক তো? এর একটা ভালো মানে কারণটা হচ্ছে এই কারণে যে সব পৃথিবীর সমস্ত দেশে কোনটা পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়াটার। কারণ মানুষ ওয়াটার ছাড়া বাঁচবে না। তার মানে এটাই যে যেহেতু পৃথিবীর সমস্ত দেশগুলো ওয়াটারের উপর নির্ভরশীল, তার জন্য এই পার্টিকুলার ওয়াটারের এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের উপর একটা স্কেল তৈরি করছে। তাহলে এর সবথেকে মিনিমাম টেম্পারেচারটা কী হবে? যেখানে বরফ যেখানে গলে জল হয়, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। তাহলে ওর যে স্কেলটা করছে তার সবথেকে মিনিমাম টেম্পারেচার, সবথেকে কম টেম্পারেচার কোনটা? যেই টেম্পারেচারে বরফ গলে জল হয়। আর ম্যাক্সিমাম কীটাকে ধরছে? যেখানে হ্যাঁ জল ফুটে বাষ্প হয়, ফুটে বাষ্প হয়। বাষ্প কিন্তু সবসময়ই হয়, তুমি শীতকালে দেখবে পুকুর থেকে এমনি বাষ্প উড়ে, তাহলে তখন কি পুকুরের জল 100 ডিগ্রি হয়ে যায়? বাষ্প হওয়ার জন্য কোনো টেম্পারেচার লাগে না, কিন্তু জল ফুটতে মিনিমাম 100 ডিগ্রি তো লাগবেই, ঠিক আছে? যখন এই স্কেল আবিষ্কার করেনি তখন তো কেউ জানতো না যে 0 ডিগ্রিতে বরফ গলে জল হয়, হ্যাঁ, বা 100 ডিগ্রিতে জল ফুটে। ও কী করছে? ওগুলো ধরে নিচ্ছে। ও ধরছে কি? তাহলে ওর স্কেলের সবথেকে মিনিমাম টেম্পারেচার কত হচ্ছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সবথেকে ম্যাক্সিমাম কত হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মাঝে কতগুলো ঘর হবে? 100টা। এর মাঝে এরকম 100টা ঘর আছে, ঠিক আছে? এগুলোর তুমি জিজ্ঞাসা করবে স্যার 100টা কেন করছে, মেবি প্রশ্ন করতে পারো। এগুলো সায়েন্টিস্ট তার নিজের আবিষ্কার, সে নিজের মতো করে স্টাডি করে সব ব্যাপার করছে। আমি করলে ডেফিনেটলি চাইলে আমি 200 কেন 300টা করে করতে পারতাম মাঝখানে, আমার ইচ্ছা, এই ব্যাপার। তার মানে এর তাহলে প্রত্যেকটা ঘরের মান কত বলো তো? 1 ডিগ্রি করে, বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা ছিল আমার এতক্ষণ ডিসকাস করলাম, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ঠিক? সেলসিয়াস স্কেল। আরেকজন সায়েন্টিস্ট ছিল, তার নাম হচ্ছে ফারেনহাইট। মানে ফারেনহাইটের স্কেলে সব থেকে মিনিমাম টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ম্যাক্সিমাম কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মাঝে কটা ঘর আছে বিয়োগ করো দেখি, বিয়োগ করো, দেখো বিয়োগ করলে 12, তো 12 × 180, 180টা ঘর আছে, ঠিক? এর ছিল 100টা ঘর, বুঝতে পারছো? এর ছিল 100টা ঘর, মানে 0 থেকে 100 পর্যন্ত। এ 32 থেকে শুরু করে 212 পর্যন্ত গেছে, ওর আছে 180টা ঘর। তার মানে এর প্রত্যেকটা ঘরের মান কত আছে এখন? 1 ডিগ্রি ফারেনহাইট করে, ঠিক তো? তাহলে এবার তুমি বলো, আমি যদি এর এক ঘরের সঙ্গে ওর এক ঘরের তুলনা করি, কার এক ঘর বড় হবে বলো তো? না, হ্যাঁ একদম ঠিক বুঝছো। তুমি ব্যাপার ভাবতে পারো
ধরো থামো তুমি নিচে থেকে একতলার ছাদে উঠবে, সিঁড়ি আছে, যে সিঁড়ির ঘর সংখ্যা ধাপ সংখ্যা কম সে সিঁড়ি দেখবে বেশি উঁচু উঁচু হয়, ঠিক তো? আর যে সিঁড়ি প্রচুর ধাপ আছে তার কি গায়ে 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 ধাপগুলো হয়, মানে কি কম কম হাইটের হয়। একদম সেম এখানে তাহলে অবশ্যই বুঝতে পারলাম আমরা যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড় হবে ফ্রম 1 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি কেউ এসে বলে আর কি যে আমার ওখানে উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে, আরেকজন এসে বললো আমার ওখানে উষ্ণতা 5 ডিগ্রি ফারেনহাইট বাড়ছে, তারপর ডেফিনেটলি এরটা বেশি বাড়ছে, সেন্টিগ্রেডেরটা, হ্যাঁ এটা বোঝা যায়। হ্যাঁ ওইখান থেকে ছোটোখাটো ওই কনসেপ্টের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আর কি, তোমাকে বলতে পারে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে কি সেই পরিমাণ তাপ লাগবে? আমরা তাপ কাকে বলি বলো তো? সেই তাপ ছিল, উষ্ণতা ছিল, হ্যাঁ হ্যাঁ এই তো, বাহ, তাপ কাকে বলতাম লিখে দাও। কী বলবে সিম্পলি যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে শীতল হয়। তাহলে অবশ্যই তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় ও বর্জনে বস্তু শীতল হয়। তাহলে তাপ আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক বলো তো? তাপটাকে আমি বলতে পারি কারণ, মানে তাপকে যদি কেউ গ্রহণ করে তবেই উষ্ণতার পরিবর্তন হতে পারে, তাহলে তাপটা হচ্ছে কারণ আর উষ্ণতাটা হচ্ছে তার ফল, এরকম তুমি সাধারণভাবে ভাবতে পারো। তাহলে তুমি এখান থেকে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইটের এটা সম্পর্ক করতে পারো? অবশ্যই পারো, কারণ দেখো এখানে দেখো জল মানে বরফ থেকে জল হয়ে জল বাষ্প পৌঁছাতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগছে, ঠিক? এখানে লাগছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা তো সমান আমি বলতে পারি এখানে এইটা বিযুক্ত এইটার সঙ্গে, কারণ এখানেও তো জল মানে বরফ গলে জল থেকে বাষ্প হচ্ছিল, কাজটা তো একই হচ্ছিল, ঠিক তো? তাহলে ওটার সঙ্গে আমি কী বলতে পারি, ওর ঘর কত ছিল 180, মানে 180 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে যা হয় ফারেনহাইটে 180 ডিগ্রি ফারেনহাইট বাড়ালে তা হয়। এটা বুঝতে পারছো না? পারো? তাহলে তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কী পাবে? এইটা বাই 100 হয়ে যাবে, মানে 180 বাই 100, 0 0 গেল, বুঝলে? তার মানে দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট। 9/5 মানে 2-এর থেকে একটু কম, মানে কত হবে ধরো 1.85 বা সামথিং ওরকম কিছু হবে। তার মানে ফারেনহাইট স্কেলে 2 ঘরের একটু কম গেলে এর 1 ঘরের সঙ্গে সমান হয়, বুঝতে পারছো? যেটা আমি বলছিলাম যে এর সিঁড়ির ধাপগুলো হচ্ছে উঁচু উঁচু বড় বড়, আর ওর সিঁড়ির ধাপ আছে গায়ে 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 গায়ে, এটাই ব্যাপার। তাহলে রিলেশনটা লিখে রাখো, এগুলো পরের দিকে কাজে লাগবে আর কি অঙ্ক করতে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান পেলাম আমি 9/5 ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক আমরা কীভাবে করবো দেখো, আমরা সেই যে স্কেলটা করছিলাম সেখানে সেলসিয়াস স্কেলে কী ছিল, সবথেকে মিনিমাম ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যেখানে জল মানে বরফ থেকে জল হয় আর জল থেকে বাষ্প হয় সেটা। আর ফারেনহাইটে কী ছিল, মিনিমামটা ছিল 32 ডিগ্রি ফারেনহাইট আর ম্যাক্সিমাম ছিল 212 ছিল তো। এটা একে লেখার নিয়ম কীরকম হবে, আমি উপরে রাখবো, আচ্ছা প্রথমে আগে সেলসিয়াসটা লিখি, সেলসিয়াস মানে আমি সি দ্বারা লিখবো, সি মাইনাস ওর সব থেকে মিনিমাম টেম্পারেচার মানে 0 ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম মানে 100 মাইনাস 0। লেখার নিয়মটা বুঝতে পারছো? যেই স্কেল সেইটা মাইনাস ওর মিনিমাম টেম্পারেচার ডিভাইডেড বাই হচ্ছে ওদের টেম্পারেচারের পার্থক্য, কত বেশি আর কত সবচেয়ে কম। তো ওটা সমান হবে ফারেনহাইটের সঙ্গে, ফারেনহাইটে এফ দ্বারা লিখবো, তার মিনিমাম কত হয় 32 বাই 212 মাইনাস 32, এই তো বুঝে গেছো। এটা একটু হিসাব করে দেখো কী আছে, দেখো সি বাই 100 দিকে থাকবে
ওদিকে এফ মাইনাস 32 এটা বিয়োগ করলে তো 180 আসে, 180। আবার দেখো নিচেটা কেটে যাবে একটু, এটা আসবে বোধহয় c/5 সমান এফ মাইনাস 32/9। তোমরা এই সম্পর্ক লাগিয়ে আগের ক্লাসে প্রচুর অঙ্ক করছো ছিল তোমাদের। দেখো এটা কিন্তু হলো সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের। আমি আরেকটা স্কেল বলছিলাম কেলভিন স্কেল, তার প্রমাণটা পরে করাবো, সম্পর্কটা এখন জেনে রাখো। যদি আমরা সেলসিয়াসের সঙ্গে কেলভিনের সম্পর্ক করি তাহলে সেই সম্পর্ক কী ছিল, এমনি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করতে হতো, মনে আছে? মানে কেলভিন স্কেলের রিডিং সমান হয় সেন্টিগ্রেড স্কেলের রিডিং প্লাস 273 ডিগ্রি। তুমি যে কোনো ভ্যালু বসাও দেবে, কনভার্সন করে ফেলতে পারবে। আচ্ছা, তোমাকে তাহলে কেউ প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এমন কি কোনো টেম্পারেচার আছে যেখানে সেলসিয়াস স্কেলের রিডিংও যা হবে ফারেনহাইট স্কেলের রিডিংও তা হবে? তুমি তো দেখলে যে এর সম্পর্ক যে এরকম ছিল, দেখছো c/5 সমান f মাইনাস 32/9, মানে দুজনে সমান নয় এটা বোঝা যাচ্ছে, কিন্তু তুমি জোর করে আগে সমান দেখাবে। কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নটা এরকম বলা আছে আর কি, যে কোন উষ্ণতায়, একটা প্রশ্ন করে দিচ্ছি, কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়, স্কেলের পার্ট সমান হয়। মানে এমন একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, এই স্কেলেও যা রিডিং দেখাবে সেই স্কেলেও সেই রিডিংই দেখাবে, সমান সমান দেখাবে। অঙ্কটা পড়ে যতটা কঠিন বলে মনে হয়, করলে কিন্তু আরও সোজা বলে মনে হবে। দেখো তো ওরা কিন্তু নিজেরাই বলে দিয়েছে যেখানে সি সমান এফ হবে, ঠিক তো? ওরা তো বলছে দুটোকে সমান দেখাইতে হবে, তো তুমি এই সম্পর্কে দুটোকে সমান করে দাও, মানে এফের জায়গায় সি বসিয়ে দাও, বসিয়ে সির মান বের করলো। কী বলছি বুঝতে পারছো? ওরা বলতে চাইছে সেলসিয়াস ফারেনহাইট সমান করতে হবে, তাহলে আমি সমান করে দিয়েছি, করে দিয়ে ওই সম্পর্কে বসাও। সম্পর্কে ছিল আমার c/5 সমান এফ মাইনাস 32, এখন আমি এফের জায়গায় সি লিখতে পারি, সমান তো, তাহলে c মাইনাস 32/9। আপনি গুণ লাগিয়ে তুমি সির মান বের করো, তাহলে গুণ লাগালে একটা আসবে 9c, এটা আসবে 5c মাইনাস 32 × 5 মানে কত হয়, যা হয় হোক। আচ্ছা দেখো এটা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, মানে 4c আসবে, সরি 4c সমান মাইনাস 32 × 5, তাহলে c সমান কত আসবে, মাইনাস 32 × 5/4। দেখো 4 8-এ কাটে, 8 5-এ 40, কিন্তু মাইনাস আছে -40। তার মানে এটাই যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস স্কেলেরও যা রিডিং দেখাবে ফারেনহাইটেও তাও দেখাবে। মানে ওই পার্টিকুলার উষ্ণতায় তুমি সেলসিয়াস স্কেলে দেখলে আগে পাবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইটে দেখবে মানে -40 দেখবে, আর ফারেনহাইটে দেখলে -40 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতার একক তো আমরা জানি যে ডিগ্রি সেন্টিগ্রেড হয়, হ্যাঁ, ফারেনহাইটে হয়, কেলভিনে হয়, এতক্ষণ ডিসকাস করলাম এগুলো। এর মাত্রা কি হয়, উষ্ণতার মাত্রা একটু লিখে রাখো এখানে, উষ্ণতার মাত্রা। এর মাত্রাকে থিটা দ্বারা লেখা হয়, থিটা, ঠিক আছে, থিটা। এইবার আমরা একটা বিষয় ডিসকাস করব, আমরা যে এতক্ষণ উষ্ণতা পড়ছি, তাপের কিছু প্রপার্টি আছে, মানে তাপ কী কী কাজে খরচ হতে পারে, হ্যাঁ, তাপ খরচ হলে কি হয়, না হলে কি হয়, এই জাতীয় কিছু প্রপার্টি পড়বো। তো মানে তাপের কিছু বৈশিষ্ট্য আর কি। প্রথম বৈশিষ্ট্য লিখো 1 নম্বর, এটা তোমরা জানো কি না, তাপ হচ্ছে বস্তুর উষ্ণতা পরিবর্তনে সাহায্য করে। কেউ যদি তাপ গ্রহণ করে না, তার উষ্ণতা পরিবর্তন হতে পারে। তাপ বস্তুর উষ্ণতা পরিবর্তনে
সাহায্য করে, অবশ্যই সাহায্য করে। তাপ দুভাবে খরচা হতে পারে, একটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন করতে, এই যে বরফ থেকে জল হয় সে 80 ক্যালোরি তাপ লাগে, তোমরা জানো, তাকে সেই লিন তাপ বলে, হ্যাঁ, ওটাও কিন্তু তাপ, লিন তাপও কিন্তু তাপের মধ্যেই পড়ে, ঠিক আছে। আবার তাপ উষ্ণতা বাড়াতেও সাহায্য করে, অনেক রকম খরচা হয় আর কি। আমি যদি দুটো বস্তু রাখি, দুটো ধরো টাচেই রাখছি দুটো বস্তু, একটা উষ্ণ একটা শীতল, মানে একটা ধরো আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একটা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তাপ কোন দিকে যাবে? সবসময় বেশি থেকে কমের দিকে যায়, ঠিক তো? কেন যায়? যাতে ও চায় কি আমার ওভারঅল যেন দুজনের টেম্পারেচার একই হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে তুমি লিখো যে তাপ তাহলে কোন দিকে প্রবাহিত হয়? তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়, একদম সহজ হবে, কোনো কঠিন নেই। উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়, তোমার যা খুশি লিখো তুমি। এগুলো অত্যন্ত প্রাথমিক জিনিস, আমি জাস্ট আজকে যেহেতু হিট প্রথম শুরু হচ্ছে ওই বেসিক ব্যাপারগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এইবার একটা ব্যাপার বুঝো, আমরা সেই যখন কার্য পড়ছিলাম, সে কার্যে কী ছিল যে একটা বস্তুকে যদি বাদ থেকে বল দিয়ে তাকে আমি স্মরণ করাই, তাহলে সেই ব্যাপারটাকে আমরা কার্য বলতাম। তাহলে আমি এই বস্তু থেকে যখন এই বস্তুতে তাপ পাঠাচ্ছি, তাহলে এখানে কি আমাকে বাদ থেকে কোনো কাজ করতে হচ্ছে? তো অটোমেটিক হয়ে যাচ্ছে। কারণ তুমি বলতে পারো কি যে তাপ পরিবহনের সময় কোনো বাহ্যিক কার্যের প্রয়োজন হয় না, হ্যাঁ, অটোমেটিক হয়ে যায়, যেটা এমনি ফিজিক্যালি হয় না। তাপ পরিবহনের জন্য কোনো যান্ত্রিক কার্য করতে হয় না, কোনো যান্ত্রিক কার্য করতে হয় না। এই বিষয়গুলো কেন আমি প্রথম দিন বলে দিচ্ছি, এই পার্টিকুলার এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগিয়ে আমি পরবর্তীকালে যত রকম প্রবলেম করব বলো বা তোমাদের থিওরি যা আছে আর কি, সমস্ত কিছু এই কনসেপ্টগুলোর উপর ক্লিয়ার, মানে বেস করে সব কিছু হবে। 4 নম্বরটা লিখে রাখো, শেষ পয়েন্ট, ঠিক আছে। কি বলবে যে তাপ কখনো কখনো অবস্থার পরিবর্তনে সাহায্য করে। তাপ কখনো কখনো অবস্থার পরিবর্তন, মানে বরফ থেকে জল, জল থেকে বাষ্প, এইভাবে অবস্থার পরিবর্তনে সাহায্য করে। এই গেল আমার তাপের প্রপার্টি। এবার আমি দেখো আগের লেসনে আমরা অ্যাকচুয়ালি দুটো স্কেল পড়ছি, একটা সেলসিয়াস ছিল আর ফারেনহাইট ছিল, কেলভিনটা বিশেষ বলিনি। এবার তাহলে কেলভিনটা একটু পড়ে নিই। কেলভিন স্কেলের কনসেপ্ট কীভাবে আসছে মানুষের মাথাতে সেটা একটু জানা দরকার। যে এই আমার কথা ছিল, বেশ তো 2 ভাই ছিল, ফারেনহাইট স্কেল সেলসিয়াস, কেলভিনটা কোথা ছিল? কেলভিন স্কেল তোমরা সেই ক্লাস 10-এ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অনেক সূত্র পড়ে আসছে। সেখানে কী ছিল বলো তো, সেই স্থির চাপে উষ্ণতা পরিবর্তন করলে তা হচ্ছে আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, কত গল্প ছিল। সেই ব্যাপারটা কাজে লাগাবো আমি, দেখো। এখানে যে ব্যাপারটা হবে, আমরা কি জানতাম যে যদি চাপ স্থির রাখি, মানে চাপ ধ্রুব, ঠিক আছে, ফিক্সড, তাহলে এক্ষেত্রে উষ্ণতা যদি বাড়াই তাহলে ওর ফলে কী হবে, আয়তনও বাড়ে। তার মানে উল্টাটা করলে উল্টাটাও হবে, মানে যদি টেম্পারেচার কমাই তাহলে আয়তনও ছিল এটা। তাহলে আমি এটা গ্রাফ আকারে তো করতে পারি। গ্রাফ আমি করবো একটা টি ভার্সেস ভি গ্রাফ, টির সঙ্গে ভি, ঠিক আছে। এবং এই গ্রাফ আঁকার নিয়মটা মনে রাখবে, আমরা এক্স অক্ষ বরাবর, তো এইটা বুঝাই তো, ঠিক তো, এক্স অক্ষ বরাবর তাকে রাখি যাকে আমি নিজে পরিবর্তন করতে পারি। মানে এখানে আমি কাকে পরিবর্তন করবো, উষ্ণতা, ঠিক তো। এদিকে রাখবো উষ্ণতা টি, আর এদিকে রাখবো আয়তনকে ভি।
ভির সঙ্গে টি গ্রাফ কীরকম হয়, স্ট্রেট লাইন হয়, সরল রেখা, এবং সরল রেখাটা এরকম হয়। এটা অন্য কালি আঁকি, ব্যাপারটা এরকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই টেম্পারেচারটা আমি ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এদিকে একটু বাড়িয়ে দাও, এদিকে বাড়িয়ে আঁকবে। তার মানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি যত টেম্পারেচারকে বাড়াবো তত দেখো আস্তে আস্তে করে আয়তনটা বাড়তিছে, ঠিক তো। এটাই হচ্ছে, দেখো উষ্ণতা বাড়তিছে তার সঙ্গে সঙ্গে আয়তনটাও বাড়তিছে, দেখতে পাচ্ছ এই ব্যাপারটা। এখন আমি যদি নিচের কেসটা করি, মানে যদি টেম্পারেচারকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আরও যদি কমাই তাহলে আয়তন তারও কমবে। দেখা যাবে ও পিছন দিকে পিছিয়ে পিছিয়ে এসে একটা সময় কী হবে, এই টির যে অক্ষটা ছিল সেই অক্ষের সঙ্গে ছেদ করবে একটা বিন্দুতে। এটা হচ্ছে পার্টিকুলার একটা গ্যাসের জন্য। ধরো তুমি অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করতেছো প্রথমে, আমি যদি পরে অন্য কোনো গ্যাস নিয়ে কাজ করি, ধরো হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অনেক গ্যাস আছে, তার ক্ষেত্রে গ্রাফটা কি অন্যরকম আসবে। ধরো তখন আসছে এইরকমভাবে, সব মানে সরল লেখাই আসবে কিন্তু অন্য নতি দিয়ে আসবে, ঢালটা একই হবে না, ঠিক আছে। প্রত্যেকের বিভিন্ন গ্যাসের ঢাল আলাদা, আরও করতে পারো তুমি অন্যান্য গ্যাস নিয়ে। দেখা গেছে কি পরীক্ষাতে যে প্রত্যেকটা গ্যাসকে যদি তুমি এরকম টেম্পারেচার কমিয়ে কম পিছন দিকে পিছিয়ে নিয়ে আসো, ওরা প্রত্যেকে একটা বিন্দুতেই এসে ছেদ করে, বুঝতে পারছো। প্রত্যেকে একটা বিন্দু থেকে, মনে হচ্ছে যেন সবাই এই বিন্দু থেকে বিভিন্ন রাস্তায় চলে গেছে, বুঝতে পারছো। এই বিশেষ বিন্দুটাকে বলা হয়, এবং এখানের উষ্ণতাটা হয় আর কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এই কনসেপ্টটা কাজে লাগিয়েই আসছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল কী তাহলে, যেই টেম্পারেচার থেকে সমস্ত কিছু স্টার্ট হয় সেটা হচ্ছে এই স্কেলের মিনিমাম টেম্পারেচার, সব থেকে কম। যেটা আমি 273 লিখছি, -273, ওটা কেলভিনে লিখলে হতো এটা 0 কেলভিন, বুঝেছো। ওখান থেকে স্টার্ট করে এবার তুমি যত খুশি বাড়াও, তোমার ইচ্ছা, এটা ব্যাপার। এই গ্রাফটা একটু এঁকে নাও ব্যাপারটা। হ্যাঁ, আর এখানে কী কী ব্যাপারটা হয়, এখানে তাহলে কী কী হচ্ছে দেখো, যদি সময় মানে টাইমের সঙ্গে যদি মিশে যায় তাহলে এখানে তো আয়তন শূন্য, আয়তন এদিকে বাড়লে বাড়তো, এখন তো কমে কমে একবারে শূন্য হয়ে গেছে। তার মানে ওই বিন্দুতে আমি যেটা পাচ্ছি আর কি, এখানে আয়তন মানে যেটা ভি দ্বারা লিখি সেটাও শূন্য। আমি যদি এটা পি ভার্সেস টি গ্রাফ করতাম ভিকে স্থির রেখে, তাহলে আসতো এখানে চাপ শূন্য, মানে পি শূন্য। উষ্ণতা ছিল এক্স অক্ষ বরাবর, আয়তন ছিল ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, মানে আয়তনের হচ্ছে এইটা শূন্য, এবার আস্তে আস্তে করে বাড়লে উপর দিকে বাড়বে, এই তো। যখন তুমি এই পয়েন্টে পৌঁছাইছো, এই তুমি ভাবো না, আরে বাবু টি অক্ষের উপর কোনো যদি বিন্দু ধরো সেখানে তো ভির মান শূন্য হবে। যেমন নিয়ম ছিল কি, সেই এক্স ওয়াই তুমি অক্ষ ভাবো না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ, তুমি যদি ওয়াই এক্স অক্ষের উপরে কোনো বিন্দু ধরো, এখানে তো ওয়াইয়ের মান শূন্য, তাহলে এটা তো মানে টি অক্ষের উপর বিন্দু, তাহলে এখানে ভি শূন্য হবে। ভি শূন্য, এটা ভি ভার্সেস টি ছিল বলে আমি যদি পি ভার্সেস টি করতাম গ্রাফ, যেখানে ভিটা হচ্ছে ধ্রুবক স্থির, তারও গ্রাফও একই রকমই আসতো, এরকমভাবেই আসতো, একটা বিন্দুতে এসে ছেদ করতো প্রত্যেকটা, বুঝতে পারছো। তখন কী হতো দেখো, পিটা শূন্য হতো, ঠিক আছে। এইটাই আমি দুটো গ্রাফ না করে একটা গ্রাফে বলে দিচ্ছি আর কি, এটাই কথা। তো মনে রাখবে দুটো কিন্তু একসঙ্গে শূন্য হবে না। হ্যাঁ হয়, কারণ এই তো স্থির ছিল, ঠিক তো। এটা হবে শুধুমাত্র যদি পি ভার্সেস টি গ্রাফ করো, তার ক্ষেত্রেই এই কন্ডিশনটা কিন্তু অবশ্যই মেনটেন করবে, যে স্থির চাপে, নাহলে বয়েলদা কিন্তু রেগে যাবে। চার্লস বয়েল, দু ভাই আছে। আচ্ছা, তাহলে বলে রাখো এই বিন্দুটাকে বলা হয় ওই পরম শূন্য উষ্ণতা। তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো, তাহলে কী বলবে যে পরম শূন্য উষ্ণতা হচ্ছে এমন একটা উষ্ণতা যেখানে স্থির চাপে আয়তন শূন্য হয়ে যায়, বলতে পারো। আর যদি তোমার যদি ম্যাথামেটিক্যাল প্রকাশ করার ইচ্ছা হয়, তুমি বলবে যে ওই উষ্ণতা হচ্ছে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে সমান। তাহলে 0 কেলভিন সমান হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সম্পর্কটা থেকে কিন্তু আমি সেই সম্পর্কটা লিখছিলাম, ঠিক সির সঙ্গে যে কে, দেখো না আমি এর জায়গায় তো কে লিখতে পারি। তাহলে কে সমান হবে
273 প্লাস সি। তার মানেটা বুঝো, এর শূন্য ওর মাইনাস 273, তার মানে এর শূন্য হলে তাহলে এ হবে প্লাস 273। দাঁড়া, অনেক কিছু বলা হয়ে গেল। এখানে শূন্য কেতে এ হতো মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এর যদি 0 ডিগ্রি সি হয় তাহলে ওখানে হবে প্লাস 273 কে, ঠিক তো? ওটাই বলছি, আর কিছু না। তুমি দেখো সি কে 0 করে দিলে কে সমান 273 হবে, ব্যাপার এই তো। আচ্ছা দাদা, তোমরা একটা কাজ করো, তোমরা কেলভিন স্কেলে জলের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মান বের করো। বলছে তোমাকে যে কেলভিন স্কেলে জলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মান কত হবে। তোমরা তো জানো জলের কততে গলে, মানে গলনাঙ্ক কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আবার এক্ষুনি দেখছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত বোঝায়, 273 কেলভিন, তাহলে ওটা হবে 273 কেলভিন, সাধারণ ফিরে যাবে। আচ্ছা, স্ফুটনাঙ্ক কত হয়, 100 ডিগ্রি, তো সিম্পলি এর সঙ্গে 100 যোগ দিলেই হবে। 373 ডিগ্রি, আর ডিগ্রি দেওয়ার দরকার নেই, এগুলো কেলভিন। সেই আমার সম্পর্ক ছিল কে সমান হতো 273 প্লাস সি, সিম্পলি সির মানটা ওখানে বসে দিলেই কে মান পেয়ে যাবে, এই তো নিয়ম। আচ্ছা, আমরা দেখো আগের যে সম্পর্ক করছিলাম সেখানে দুটো স্কেলের মধ্যে সম্পর্ক করছিলাম, সির সঙ্গে এফ। এবার 3টা সম্পর্ক করবো একসঙ্গে, সি এফ তো থাকবেই, তার সঙ্গে আমরা নতুন ভদ্রলোক আসছে কে, একেও রাখবো। করো তাহলে। সেই নিয়ম কী ছিল, উপরে হতো সি মাইনাস ওর সবচেয়ে কম মানে 0 বিযুক্ত ওর সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মানে 100 মাইনাস 0, সেই একই নিয়মই লাগাবো। এ কী ছিল, এফ দ্বারা লিখতাম ফ্যারেনহাইটকে, এফ মাইনাস সবচেয়ে কম হতো 32 বাই 212 মাইনাস 32, বাহ। আচ্ছা, কেলভিনে কী আসবে, এর মিনিমাম কত হয় দেখছো, 273। কেলভিনের মিনিমাম কত হয় 273, আর ম্যাক্সিমাম কত হয় 373 মাইনাস 273। একটু সিম্পলি একটু ক্যালকুলেশন করে নাও, বাকি কাজ হয়ে যাবে। একটু বিয়োগ সিয়োগ করে নাও। কেলভিন স্কেলকে অনেকে অনেক নামে ডাকে আর কি, আমরা কেলভিন স্কেল বলি, অনেকে তাপগতীয় স্কেল বলে, হ্যাঁ, অনেকে পরম শূন্য স্কেল বলে, যার যা ইচ্ছা বলে আর কি, পরম শূন্য স্কেল বলে অনেকে। তাহলে একটু অল্টারনেটিভ নাম লিখে রাখো, পরীক্ষাতে কোনটা দেবে কে জানে। পরম স্কেল বলে আর কি, হ্যাঁ, পরম স্কেল, তাপগতীয় পরম স্কেল, যা যা কিছু বলে বলুন। আচ্ছা, হিসাব করলে কি আসছে তোমাদের, হিসাব কি করতে পারছো? এটা আসবে সি বাই 100, এটা আসবে এফ মাইনাস 32 বাই 180, হ্যাঁ, কে মাইনাস 273 বাই 100। এখন নিচে 100 দিয়ে কাটলে 5 থাকে 9 থাকে। আচ্ছা, সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9 সমান কে মাইনাস 273 বাই 5। এবার আমরা শুরু করব তাপীয় সাম্য। তাপীয় সাম্য ব্যাপারটা কি, ধরো মেঝের উপর দুটো বস্তুকে কন্ট্যাক্টে রাখছো, মেঝের উপর কেন, কোনো কিছু নেই, এমনি, ঠিক আছে, দুটো বস্তুকে কাছাকাছি রাখছো, এই বস্তুর নাম দাও এ, এই বস্তুর নাম দাও বি। সেই নিয়ম কী ছিল, যার বেশি উষ্ণতা সেদিক থেকে কমের দিকে তাপগুলো যায়। তাপীয় সাম্য কি বলছে, যেই অবস্থায় ওদের মধ্যে তাপের পরিবহন বন্ধ হয়ে দুজনের উষ্ণতা সমান হয়ে যাবে, সেই অবস্থাটাকে বলা হয় তাপীয় সাম্য। একটু 2 লাইন ছোটো করে একটু লিখে নাও, যে সংস্পর্শে থাকা দুটি বা ততোধিক,
আমি দুটো রাখছি, তুমি চাইলে তারও বেশি রাখতে পারতে, তোমার ইচ্ছা, ঠিক আছে। দু বন্ধু কেন গল্প করবে, একসঙ্গে পাড়ার সব বন্ধু চলে আসছে, একই ব্যাপার। বা ততোধিক বস্তু উষ্ণতা সমান হলে কি হয়, তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায়। তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায়। তাহলে এই অবস্থাটাকেই বলবে তুমি তাপীয় সাম্য। এই অবস্থাকেই তাপীয় সাম্য বলে, বুঝলে? তোমার কি সংজ্ঞাগুলো দেখে মনে হয় একে বাড়ি থেকে মুখস্থ করতে হবে? নিজেরা বলতে পারবে। আমি দুটো রাখতে পারি, আরও বেশি রাখতে পারি। যদি বস্তু কী থাকে, প্রত্যেকে যদি উষ্ণতা সমান থাকে, তাহলে কিন্তু কেউ কারোর দিকে তাপ পাঠাবে না। কখন তাপ যায়, যদি উষ্ণতা পার্থক্য থাকে, একজন 100 একজন 50, বা একজন 100 একজন 0, তাহলে তাপ যাবে। যদি প্রত্যেকের উষ্ণতার সমানে, তাহলে কি তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, তখন ওই অবস্থাটাকে বলা হয় তাপীয় সাম্য। আচ্ছা, এইবার তোমাদের অ্যাকচুয়ালি পরের দিকে একটা বিষয় আমি পড়াবো, তাপগতিবিদ্যা বলে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ। একটু তাহলে জেনে রাখো যে তাপগতিবিদ্যাটা কী। তাপগতিবিদ্যা, দেখো দুটো নাম আছে, একটা তাপ আর একটা গতি। তার মধ্যে তুমি বলতে পারো যে এমন একটা বিষয় আমি স্টাডি করব যেখানে তাপ প্রয়োগের ফলে বস্তুর গতিতন্ত্রের পরিবর্তন হয়। তুমি ভাবো না, তুমি যে কোনো রকম গাড়ির কথা ভাবো, মোটর সাইকেল, বাস, এগুলো কী দেওয়া হয়, পেট্রোল বা ডিজেল দেওয়া হয়। ওই পেট্রোল ডিজেল গিয়ে কী হয়, ভেতরে গিয়ে পুরানো হয়, মানে তাপ তৈরি করা হয়। সেই তাপটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম মোটরকে চালানো বলো বা বিভিন্ন রকম কাজ করা হয়, ঠিক? তার মানেটা কি, তাপকে কাজে লাগিয়ে গতীয় ব্যবস্থা তৈরি করা হয়, ঠিক তো? এই বিষয় নিয়ে যেখানে স্টাডি করা হয় সেটাকে বলা হয় তাপগতিবিদ্যা। দেখো যে তাপ বিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক বা পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় তাপগতিবিদ্যা। তাকেই তাপগতিবিদ্যা বলে। হবে? এবার তাপগতিবিদ্যার স্পেশালি 3টা সূত্র আছে, ফার্স্ট, সেকেন্ড, আর একটা হচ্ছে 0তম সূত্র। অ্যাকচুয়ালি কেন হঠাৎ করে একটা সূত্রকে 0তম সূত্র বলা হয়, প্রথমে আগে 1 নম্বর আর 2 নম্বরটা আবিষ্কার হয়ে গেছে, তারপর হঠাৎ করে মনে হচ্ছে একটা সূত্র আবিষ্কার করার দরকার ছিল, পরে মনে হচ্ছে। আর তো একের আগে তো নাম্বার বলতে 0 ছাড়া কী পাবে, আর তো নাম দিছে কি 0তম সূত্র, বুঝেছো? সেটা একটু জেনে রাখো। এখানে আমরা 0তম সূত্রটা শিখবার পরেরগুলো যখন আমরা তাপগতিবিদ্যা পড়বো সেখানে গিয়ে শিখবো, প্রথম আর দ্বিতীয়, ঠিক আছে? এখন সোজাটা শিখলে হবে যে 0তম সূত্র মানে তাপগতিবিদ্যার 0তম সূত্র। আচ্ছা, এগুলো কত ইন্টারেস্টিং বিষয়। ধরো তোমাদের এই নতুন যে স্কুলে তোমরা ভর্তি হয়েছ, ধরো দুজন অন্য স্কুল থেকে এখানে দিমানে ভর্তি হচ্ছে, ঠিক আছে? অন্য স্কুল থেকে আসছে, এও একে চিনেনি, কিন্তু একই বেঞ্চে বসে আছে। একটা বাচ্চা এমন আছে, এও একে চিনে, তাহলে কিন্তু এদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগবে না। একদম সেম, এটাই 0তম সূত্রে বলছে কি, যে যদি আমি দুটো বস্তু ধরি, এ আর বি নাম দিয়ে দাও, ধরো এটা বস্তুর নাম দিলাম এ, এটা বি, এটা সি। যদি এমনটা হয় যে এ আর বি পৃথকভাবে সির সঙ্গে সমান উষ্ণতা, বা বলতে পারো যে পৃথকভাবে সির সঙ্গে তাপীয় সাম্যে আছে, তার মানে এটা পরিষ্কার যে তাহলে এ আর বি ওরাও দুজনের মধ্যে তাপীয় সাম্যে আছে, বুঝেছ? আমার বন্ধু তার বন্ধু, মানে আমরা দুজনও বন্ধু, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লিখলাম ব্যাপারটা যে
যে দুটি বস্তু বা সংস্থা, একটু নাম দিয়ে দাও, এ ও বি, এ এবং বি যদি পৃথকভাবে কেন, ধরো এও আমার একটা টিউশন পড়ে যেখানে এই বাচ্চাটা পড়তো, এ হয়তো অন্য কোনো টিউশন পড়তো যেখানে এই বাচ্চাটা পড়তো, তার মানে ওই বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু এরা দুজনও বন্ধু হয়ে যাওয়ার চান্স আছে, বুঝতে পারছো? আচ্ছা, পৃথকভাবে কেন পৃথকভাবে বলছে বলো তো? যদি এমনটা হয় যে একই টিউশনে দুজন পড়ে, এও পড়ে, তাহলে বন্ধুত্ব, তাহলে কিন্তু আগে থেকে দুজনে বন্ধুত্ব হয়েছিল, তাহলে আর বলা যাবে না। কখন হবে? এরা পৃথকভাবে, অর্থাৎ এর সঙ্গে এ তাপীয় সাম্যে ছিল, এর সঙ্গে এ তাপীয় সাম্যে ছিল, এর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এখন যেহেতু দুজনের বন্ধু কমন হয়ে গেছে, তাহলে ওরা দুজনে বন্ধু। এইটা তবে তৃতীয় একটি সংস্থা সে সংস্থার নাম কি আছে? সি, নাম দিয়ে দাও। তৃতীয় সংস্থা সির সঙ্গে যদি তাপীয় সাম্যে থাকে, সে সঙ্গে যদি তাপীয় সাম্যে থাকে, তাহলে কি বলতে পারো? এ ও বি ওরা পরস্পর তাপীয় সাম্যে থাকবে, তবে এ ও বি এরাও তাপীয় সাম্যে থাকবে। বলো, যতটা বললাম এই সম্পর্কে যদি কারো কোনো ডাউট থাকে, হ্যাঁ, এইবেলা সেরে নাও সব ডাউট। অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এর তাৎপর্য কী? আমি তোমাকে যেটা বলছিলাম যে হঠাৎ করে কেন 1 নম্বর 2 নম্বর আবিষ্কার করার পরে আবার শূন্যটা আবিষ্কার লিখতে হলো তাকে থিওরিতে। কেন লিখছে? কারণ অ্যাকচুয়ালি সাম্য ব্যাপারটা কী এবং কোন কোন শর্তে দুটো বস্তু সাম্যে আছে বলতে পারবো আমি, এই সম্পর্কে ধারণা কিন্তু একমাত্র এই ধরনের একটা কনসেপ্ট থাকলে তবে বলতে পারবো। তুমি ভাবো, পাশাপাশি দুটো রুম আছে, দুটো রুমের মধ্যে কারো কোনো সম্পর্ক নেই, কিন্তু এমন একজন ওদের সামনে ফ্যামিলি আছে যার সঙ্গে এর সঙ্গেও কথা হয়, তার সঙ্গেও কথা হয়, তার মানে এটা যে এদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, বুঝতে পারছ? এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এইসব উদাহরণ দিচ্ছি, কিন্তু এর বিশাল বড় ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে আর কি। কেন এই ধরনের ব্যাপারটা বলা হয়, আমরা যখন এর পরের দিকে কিছু জটিল কেস করবো আর কি, সেখানে দেখব অনেকগুলো বস্তু আছে, অনেকগুলো সিস্টেম, সেখানে হয়তো এই সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের ধরো অনেকগুলো সিস্টেম আছে। একটা তুমি বাক্স নিয়েছো, সেই বাক্সের মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, ঠিক আছে, এরকম বস্তু আছে অনেকগুলো। এখন এর সঙ্গে এর কি সম্পর্ক তুমি বলতে পারো না, কিন্তু তুমি জানো এর সঙ্গে এর ভালো সম্পর্ক, আবার এর সঙ্গে এর ভালো সম্পর্ক, তো তুমি কি বলবে? ডেফিনেটলি এদের মধ্যে ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? এই ধরনের কনসেপ্টগুলো কাজে লাগে। আচ্ছা, এবার আমরা শিখব এই শূন্যতম সূত্র থেকে আমরা উষ্ণতার ধারণা পেতে পারি। উষ্ণতা কাকে বলে সেটা লিখে নাও, যে শূন্যতম সূত্র থেকে উষ্ণতার ধারণা। কি বলতে পারি বলো তো? যে তাপমাত্রা এমন একটা বিষয়, তাহলে ভাবো ধরো অনেকগুলো বস্তু ছিল, তাপমাত্রা মানে উষ্ণতা আর কি, একই ব্যাপার। উষ্ণতা এমন একটা বিষয়, যদি উষ্ণতা প্রত্যেকটা বস্তু সমান থাকে, তাহলে আমি বলতে পারি ওরা হচ্ছে তাপীয় সাম্যে আছে। তার মানে কী বলবে? যে তাপীয় সাম্যে থাকা বিভিন্ন বস্তুর উষ্ণতা সমান হয়। ঘুরিয়ে বলতে পারো, তাপমাত্রা হলো যে কোনো বস্তুর এমন একটা ভৌত রাশি, এমন একটি ভৌত ধর্ম, যেটা কি ইন্ডিকেট করে?
যার সমতা বস্তুগুলির মধ্যে তাপীয় সাম্য নির্দেশ করে, ঠিক তো? যার সমতা বস্তুগুলির মধ্যে তাপীয় সাম্য নির্দেশ করে, তাপীয় সাম্য নির্দেশ করে। যদি প্রত্যেকের উষ্ণতা সমান হয় তুমি খুব সহজেই বলতে পারো ওরা পরস্পর তাপীয় সাম্যে আছে, এই ধারণা পাওয়া যায়। আজকের একদম লাস্ট পার্ট নট দ্য লিস্ট, ওকে, সেটা হচ্ছে একটা পয়েন্ট বলা হয় ট্রিপল পয়েন্ট, ত্রিদশা বিন্দু বলে, ইংলিশে বলে ট্রিপল পয়েন্ট, বাংলায় বলে ত্রিদশা বিন্দু। ট্রিপল পয়েন্টটা কি? আমরা যে কোনো পদার্থের 3 রকম অবস্থা জানি, একটা হয় কঠিন, তরল আর গ্যাস। হ্যাঁ, যদি এমন কোনো বিন্দু খুঁজে পাওয়া যায় যেখান থেকে কঠিনেও যাওয়া যায়, তরলেও যাওয়া যায়, গ্যাসেও যাওয়া যায়, মানে যাকে বলে 3 মাথার মোড়, বুঝতে পারছো? সেই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট, যেটা ওয়াটারের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয়। তুমি দেখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফও হয়, জলও হয়, আবার বরফ থেকে বাষ্প উড়ে যায়, ঠিক? একটু তাহলে পরিষ্কার করে লিখে নাও, বরফ, জল ও জলীয় বাষ্প, জলের এই 3টি দশাই, জলের এই 3টি দশাই যে অবস্থায় সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় একত্রে থাকে। অর্থাৎ তুমি ব্যাপারটা যদি গ্রাফিক্যালি প্লট করতে চাও, গ্রাফ করতে চাও আর কি, এরকম আসবে। আমি ধরো এই দিকটাতে উষ্ণতা বোঝাচ্ছি, এই দিকটাতে চাপ বুঝাই। হ্যাঁ, ধরো এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ট্রিপল পয়েন্টটা হবে, যার ওখান থেকে এই দিকে এলে একটা দশা খুঁজে পাবে, এই দিকে গেলে একটা খুঁজে পাবে, আবার এই দিকে গেলে একটা খুঁজে পাবে। ভয়ঙ্কর ছবি হয়ে গেল একটা, বুঝতে পারছি? হ্যাঁ, এই গ্রাফ থেকে তুমি একটা বিষয় বুঝতে পারো, কার চাপ সব থেকে বেশি হয় বলো তো? কঠিনের চাপ বেশি হয় সব থেকে, ডেফিনেটলি। তুমি একটা ব্যাপার ভাবো না, তুমি দেখবে তুমি যে কোনো পদার্থকে যখন গলানো স্টার্ট করো তার দেখবে আয়তন বেড়ে যায়। তার মানে কি কঠিন আয়তন কম ছিল, পরে আয়তন বেড়ে যাওয়া মানে কি চাপ কমে যাওয়া। তার মানে কার তাহলে চাপ বেশি হবে, তাহলে এইখানটা কে থাকবে? কঠিন থাকবে, বুঝতে পারছো? এখানটা থাকবে কঠিন। তরলের ওর থেকে একটু কম হয়, তাহলে এটা হবে তরল, আর সবথেকে কম কার হয়? বুঝতে পারছো? 3টা দেশের এটা হচ্ছে মিড পয়েন্ট। সাম্য অবস্থায় একত্রে থাকতে পারে। হ্যাঁ, তাহলে সেই বিন্দুটাকে বা সেই অবস্থাটাকেই বলবে তুমি ত্রিদশা বিন্দু, তাকেই জলের ত্রিদশা বিন্দু বলে। এটা এখানে এই পয়েন্টটার নাম দিয়ে দাও, এটা ধরো ও পয়েন্টে, এই ওটাকে বলা হয় এখানে ত্রিদশা বিন্দু, ত্রিদশা বিন্দু, ট্রিপল পয়েন্ট।